রাজধানীতে ৩১ ঘন্টায় ৩ দফা ভূমিকম্প, আবাসিক হলের ঝুঁকি যাচাই ও শিক্ষার্থী নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণা। নির্বাচনে এগিয়ে আসছে জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। বিএনপির বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যের আভাস, যে কোনো দিকে ঝুঁকতে পারে এনসিপি। রাজধানীর সড়ক ফুটপাতে নার্সারি ব্যবসার দৌরাত্ম্য, যোগসাজশে স্থানীয় রাজনীতিবিদ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা, নির্বিকার প্রশাসন। ইসলাম মহাপরিকল্পনায় ঘিরে আসায় বুক বেঁধেছে উত্তর জনপদের মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনে চীনের সহায়তায় জোরালো সম্ভাবনা। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, মিরপুরের শেষ দিনে দরকার মাত্র 4 উইকেট। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সানি মৃধা এবং আমি মেহেরিন অ্যানি। রাজধানী সহ আশেপাশের জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা 4 মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের মাত্রা 4.3। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে উৎপত্তিস্থল নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে। এর আগে শনিবার সকাল 10টা 36 মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে, যার মাত্রা ছিল 3.3। তার আগেও গত শুক্রবার দেশে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই দিন সকাল 10টা 38 মিনিটের দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে অন্তত 4 শতাধিক মানুষ আহত হন। রাস্তাঘাটে জনগণের সাধারণ যে জনগণ আছে বাড়ি থেকে বের হয়ে এসে এলোপাথারি দৌড়াদৌড়ি, একটা যানজট সৃষ্টি বা তীব্র আতঙ্ক সৃষ্টি জনগণের মধ্যে দেখা গিয়েছে। আজকে যে সন্ধ্যাবেলায় যে ভূমিকম্প হয়েছিল, আমরা খুবই নরসিংদীবাসী, বিশেষ করে আমাদের সরকারি কলেজে হলে যারা ছিলাম প্রায় 200+ স্টুডেন্ট, আমরা খুবই আতঙ্কে ছিলাম। প্লাস গতকালকে যেটা ঘটনা ঘটেছিল প্রায় আজকে একই অবস্থা, আমরা পুরো হুড়োহুড়ি অবস্থায় আমরা দৌড় পেরে আপনার মাঠে চলে গেছিলাম। আগামী নির্বাচনকে সামনে রেখে জোটের সমীকরণ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে জোরে সোরে। এক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যের আভাস দিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। যেখানে থাকতে পারে জামায়াত, এনসিপি, এবি পার্টি ও ইসলামী দলগুলো। যদিও জোটভুক্ত হবার ক্ষেত্রে বিএনপি জামাত দুই দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে এনসিপি। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মূল ব্যস্ততা এখন নির্বাচনী জোট নিয়ে। কোন কোন রাজনৈতিক দলকে জোটে পেলে বিজয় নিশ্চিত হবে, সেই অঙ্ক কষছে বড় রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে কেন্দ্র করে দুই শিবিরে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির জোটে যেতে পারে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল। অন্যদিকে ইসলামী 6টি সহ 8টি দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে কয়েক মাস ধরে। বাইরে রইল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। তবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নতুন রাজনৈতিক দল এনসিপি কোন জোটে যাচ্ছে তা নিয়েই চলছে নানা সমীকরণ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এখন টিভিকে জানিয়েছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে না এনসিপি। বিএনপি জামাত দুটি দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে এনসিপি। দুটি দলেরই সমালোচনা করে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে এবং উদার গণতান্ত্রিক ধারায় যারা বিশ্বাসী তাদেরকেই বেছে নেবে এনসিপি। জামায়াত ইসলামীর লেবার, উইমেন, 71 যে ইস্যুগুলো আছে, রাজাকার বা যে ট্যাগিং রাজনীতি, এটার আমরা বিরুদ্ধে এবং আমরা প্রো ইসলামের পক্ষে। ফলত এখানে ইসলামিক আর অনেক শক্তি রয়েছে, ফলত তাদেরকে কীভাবে একীভূত করা যায় এবং বিভাজিত না করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে আমরা হাঁটতে পারি সেটা। দেন কামস টু বিএনপি। বিএনপি একটি ডেমোক্রেটিক পার্টি, কিন্তু গত 1 বছর বা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, করাপশন, এক্সটর্শন,
দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং এখানে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সোসাইটি, প্রো উইমেন সোসাইটি, প্রো ইসলাম সোসাইটি, প্রো লেবার সোসাইটির যাত্রা আমরা করতে চাচ্ছি। অর্থাৎ আমাদের পলিটিক্যাল এজেন্ডাতে এই বিষয়গুলো নিয়ে যারা এটার ক্লোজে আসবে তাদের সাথে আমাদের এলাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, একটি পর্যায়ে গিয়ে বিএনপির বিপক্ষে একটি সর্বদলীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে পারে বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের আলোচনাটা হয়েছে, তখন এনসিপি, জামাত সহ আমরা অন্যান্য দল যারা আছি তারা সংস্কার প্রশ্নে আমাদের মধ্যে কিন্তু কণ্ঠটা একই রকম ছিল এবং অ্যাপারেন্টলি আপনার ঐকমত্য কমিশনে মনে হয়েছে বিএনপির এলাই যারা তারা এক পক্ষে আর বিএনপির অপোজিট যারা তারা এক পক্ষে। জামাত মানে অস্বাভাবিক ভালো করবে সেটা আমি মনে করি না, তবে কিছুটা ভালো তারা করবে। আবার জামাত যদি এখানে এক ধরনের বিগার অ্যালায়েন্স তৈরি করতে পারে, এক ধরনের ইনক্লুসিভ আইডিয়া তারা নিতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে তারা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেও পারে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জায়গা হতেও পারে। এই সমস্ত ক্ষেত্রে টনিক হিসাবে কাজ করবে, ম্যাজিক হিসাবে কাজ করবে হচ্ছে বিএনপির কোন দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে শরিক থাকলেও জোটের সমীকরণ স্পষ্ট করেনি গণসংহতি আন্দোলন। এই দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, এবারের নির্বাচনে দল ও মার্কার পাশাপাশি সর্বাধিক গুরুত্ব পাবে যোগ্য প্রার্থী। একটা কথা বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মার্কার সাথে সাথে ব্যক্তিও গুরুত্ব পাবে। একটা মুক্তিকামী গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের লড়াইটাকে এগিয়ে নিতে চাই এবং সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার যে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাকে যারা সামনে আনবেন তাদের সাথে আমাদের ঐক্যের প্রশ্নটা সামনে আসবে। যুগপৎ আন্দোলনে শরিক হয়েও গণতন্ত্র মঞ্চের কোনো দলের বিএনপি জোট থেকে যেমনি ছিটকে যাবার আশঙ্কা রয়েছে, একইভাবে ইসলামী দলগুলো জামায়াতের সঙ্গে একই মঞ্চে আন্দোলন করে এলেও কারো এই জোট থেকে বেরিয়ে যাবার ঝুঁকি রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এনসিপি কোন জোটে যাবে তার উপর নির্ভর করছে আসন্ন নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠছে নার্সারি ব্যবসা। এতে ভোগান্তিতে শিক্ষার্থী সহ পথচারীরা। দোকানীদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে সহযোগিতা করছে স্থানীয় রাজনীতিবিদ ও অসাধু বিদ্যুৎ কর্মকর্তারা। যদিও পুরনো কায়দায় নাগরিক সমস্যা নিরসনের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীতে ভোরের আলো ফুটতেই কোটি মানুষের পথ চলা। শিক্ষার্থীরা ছোটে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, ব্যবসায়ী কিংবা চাকুরিজীবীরা রওনা হন কর্মস্থলের দিকে। গন্তব্য ভিন্ন হলেও গণ বা ব্যক্তিগত বাহনের পাশাপাশি কেউ ব্যবহার করেন সড়কের দুই পাশের ফুটপাত। তবে এই ফুটপাত যেন দিন দিন ভাসমান দোকানীদের নিজস্ব মালিকানায় পরিণত হয়েছে। এসব ভাসমান দোকান আর হকারদের ফুটপাত দখলের চিত্র তো বেশ পুরানো। দখলের এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নার্সারি ব্যবসায়ীরাও। ফকিরাপুল, ধানমন্ডি, দোয়েল চত্বর সহ রাজধানীর অনেক স্থানই ফুটপাত ও সড়কে চলছে নার্সারি ব্যবসা। নানা প্রজাতির গাছের সঙ্গে বিভিন্ন ধরনের টব ও আনুষঙ্গিক জিনিসপত্রের নিচে ফুটপাতের প্রায় অর্ধেক হারিয়ে গেছে। বাকিটাতে সারাদিন বিক্রেতারা দাঁড়িয়ে থাকেন, ক্রেতাদের সঙ্গে চলে দেন দরবার। ফলে পথচারীদেরকেও ফুটপাত ধরে এলেও এখানে এসে তাকে নামতে হয় রাস্তায়। পুরা জায়গাগুলো ভরে গেছে এইসব ফুল বাগান দিয়ে, ফুল গাছ দিয়ে আর কি। কিন্তু এটা তো চলাচলের পথ। এটা একজন হাঁটলে অসুবিধা হয় না, কিন্তু দুইজন হাঁটলে আর কি রাস্তাটা চিপ হয়ে যায়। সামনে যদি কেউ আসে তাহলে আর কি হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায়। অবশ্যই ছোটো কাছে বললেই তো আমরা নিচে নামছি, আর নাইলে ওইটা চড়া থাকতে আর উপরে উঠতাম বা ওই সাইডেও জায়গা থাকতে। সরকার, মেয়র বা নিয়ম করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তন হলেও নগরীর ফুটপাত, রাস্তা দখল করে চলা নার্সারির দোকানগুলো থেকে যায় আগের মতোই, যেন দেখেও দেখার কেউ নেই। আমরা দেখতে চাই কিভাবে, কাদের প্রশ্রয়ে দিনের পর দিন নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ফুটপাত দখল করে চলছে এই নার্সারি ব্যবসা, আর প্রশাসনই বা কি বলছে।
দীর্ঘ সময় ধরেই অবৈধভাবে চলছে এই ব্যবসা। সরকার পরিবর্তন হলেও ঠিকই সমঝোতা করে চলছে এই কার্যক্রম। ক্যামেরার সামনে বিগত আমলে পুলিশ রাজনীতিবিদদের সাথে লেনদেনের কথা স্বীকার করলেও বর্তমানে কাদের ছত্রছায়ায় চলছে এই ব্যবসা প্রশ্নে এড়িয়ে যান এই দোকানি। আওয়ামী লীগের কিছু লোক ছিল, এই এলাকার নেতারা ছিল, তারপর মনে করেন সিটি কর্পোরেশন আসতো, এখন ওদের তো আর নাম নাই। রাস্তা চেপে গেছে, এটা ঠিক বলছেন, কিন্তু আমরা তো হাঁটার জন্য জায়গা রাখছি। এখন আয়না মনে করেন বড় ভাইয়ারা আছে তো। এবার ক্যামেরা রেখে যাওয়াতে বেরিয়ে আসে থলের বিড়াল। জানান বর্তমানে রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের আশ্রয় প্রশ্রয়ে চলছে বেচা কেনা। সেই সঙ্গে রাতে লাইট জ্বালিয়ে ব্যবসার জন্য বাড়তি টাকা নিচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। বড় ভাই আমার দায়িত্ব আছে, ঠিক আছে, ওই বড় ভাই হারাই নিষেধ করে দিয়েছে, এদিকে গাছের দোকানে কোনো ডিস্টার্ব পয়সা দিন। বড় ভাইরা আছে, হ্যাঁ গরু কইছে যেটা দোকান লাগে এরা খোয়াই দিতে। লাইন জ্বালাইলে তো একজনের টাকা দিতেই হবে, এটা বিদ্যুতের লোকেরা, ওটা বলে লাভ। যদিও অবৈধ বিদ্যুতের সংযোগের বিষয়ে জানতে বিদ্যুৎ অফিসে গেলেও কোনো সাড়া মেলেনি। এদিকে ফুটপাতে অবৈধ সব নার্সারি ব্যবসা কিভাবে দিব্যি চলছে তা জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এখন টিভি। সপ্তাহখানিক পরে কর্তৃপক্ষের দেখা মিললেও পুরনো কায়দায় শোনালেন আশার বাণী। কোনো কোনো ক্ষেত্রে খুবই প্রতিবন্ধক যেখানে হয় সেখানে কিন্তু আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো উচ্ছেদ করে আমরা করছি। বাট কোনো কোনো জায়গায় আপনি যদি বলেন যে আসলে ইজারা ফুটপাত ইজারা দেওয়ার কোনো সুযোগ নাই, আসলে কোনো সিস্টেমে পড়ে না, বাট তারা কিন্তু আসলে ওইভাবেই কিন্তু ব্যবসা করছে। আমরা চেষ্টা করছি এগুলো আসলে সরানোর জন্য। দীর্ঘ সময় ফুটপাত দখলমুক্ত না করতে পারাকে প্রশাসনের গাফলতি কি দুষলেন বিশেষজ্ঞরা। সেই সাথে জানালেন কিভাবে মিলবে এই সমস্যার স্থায়ী সমাধান। সরকার যদি সেই অর্থে কালেকটিভলি শহরের প্ল্যান অনুযায়ী কোনো নার্সারির জন্য সুরক্ষিত কোনো জায়গা তৈরিও করতে পারে, সেটা মাস্টার প্ল্যানে আসতে পারে, কমিউনিটি ভিত্তিক আসতে পারে, কখনো কখনো হয়তো আমরা খালের পাড়েও আমরা নার্সারি করার সুযোগ দিতে পারি। যেহেতু গাছ প্রকৃতির সৌন্দর্য বাহন ভূমিকা রাখছে সবুজায়নে, তাই সব নার্সারি ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা দেওয়ারও তাগিদ নগরবিদদের। সানিম রিধা, এখন, ঢাকা। দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে। শিক্ষাঙ্গনের আবাসিক হলগুলোতে নিরাপত্তাহীনতার অভিযোগে আতঙ্কে রাতভর হলের বাইরে অবস্থান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আজ বিকেল 5টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। ৩১ ঘন্টায় 3 দফা ভূমিকম্প, আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ আবাসিক হলের দাবি জানায়। ভূমিকম্পে আবাসিক হল ক্ষতির শঙ্কায় আতঙ্ক ও সংস্কারের দাবিতে হলের সামনে রাস্তায় রাত্রি যাপন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকলেও হল নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীরা যেটা জোর দাবি জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু 3টা হল, ছেলেদের 3টা হল এবং মেয়েদের 3টা হলে, একটা হলে আর থাকার কোনো অবস্থা নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে অস্থায়ীভাবে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠ আছে কলোনি বাজারে, সেখানে অস্থায়ী ভিত্তিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে এবং অনতি বিলম্বে 4টা হল ভেঙে পুনর্নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে একদমই হলকে রিপেয়ার না করে হলকে পুনর্গঠিতভাবে 10তলা বা 12তলা বিল্ডিং দিয়ে দেন। এদিকে ভূমিকম্প ও উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নিরাপত্তা নিরীক্ষার প্রয়োজন। তাই 14 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে আজ বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। ধরনের লিয়াজ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে শিক্ষার্থী বান্ধব হওয়ার তৌফিক দান করো। তবে ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে রাতেই 3 দফা দাবি নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। আগামীকাল 5টার মধ্যে বাধ্যতামূলকভাবে হল ছেড়ে দিতে হবে। এটাকে যাতে শিথিল করা হয়, এটাকে যাতে অপশনাল করা হয়, আমরা এটাকে জানানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ভিসি স্যারের বাসভবনের এখানে আমরা অবস্থান নিয়েছিলাম। হঠকারী সিদ্ধান্ত মানি না, আমাদেরকে ফিজিবল সলিউশন দিতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ বাসস্থানে আছে তাদেরকে নিরাপদ আবাসস্থলে সরিয়ে আমাদেরকে আবার পুনরায় যে একাডেমিক কার্যক্রম সেটাতে ফেরানোর অনুরোধ করছি। ভূমিকম্প সহ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় ডাকসু প্রতিনিধিদের নিরাপত্তার অভিযোগ তুলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। দ্রুত নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানান তারা। রাজু আহমেদ, এখন, ঢাকা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর উঁকি দিচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে চীনের উপহারের 1000 শয্যার হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা অববাহিকার জেলা নীলফামারীকে বেছে নেয় সে আশা আরও বেড়েছে। সেই সঙ্গে এই সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি এই জনপদের। মোকাররম হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। একসময় উত্তরের নদী তিস্তাকে বলা হতো এ অঞ্চলের জীবনরেখা, কিন্তু 1998 সালে অভিন্ন এই নদীর ভারতের অংশ গজলডোবায় বাঁধ নির্মাণের পর মুমূর্ষ হয়ে আসে তিস্তার জীবন। সঙ্গে দেশের উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের জন্য তিস্তা হয়ে ওঠে দুর্দশার দুর্ভোগের উৎসস্থল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি আটকে একদিকে ভারত যেমন করেছে এই নদীর শ্বাসরোধ, অন্যদিকে গেল 1.5 দশক ধরে তিস্তা হয়ে উঠেছে এই দেশের জাতীয় রাজনীতির বড় অনুষঙ্গ। তবে তিস্তা এখন কেবল জাতীয় রাজনীতির হাতিয়ারই নয়, হয়ে উঠেছে চীন, ভারত আর বাংলাদেশের ভৌগোলিক রাজনীতির বড় কেন্দ্রবিন্দু। আমরা চাই যে ডিসেম্বরের মধ্যেই এটি বাস্তবায়ন শুরু করা হোক, যেহেতু এটা আমাদের যে নিজস্ব প্রকল্প, এটা চীনেরও প্রকল্প না, ভারতেরও প্রকল্প না, এটা বাংলাদেশের নিজস্ব প্রকল্প। 1983 সালে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে যে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ, সেই চুক্তিতে শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের জন্য তিস্তা নদীর মোট পানির প্রায় 36% আর ভারতের জন্য প্রায় 39% পানি বরাদ্দ রাখার কথা ছিল। তবে সেই চুক্তি ছিল কেবল কাগজে কলমে। এরপর ফের 2011 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আরেকটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল। সেখানে শুষ্ক মৌসুমে উভয় দেশের জন্য প্রায় সমান অনুপাতে পানি বরাদ্দের পরিকল্পনা ছিল। সেটিও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে আর বাস্তবায়িত হয়নি। তবুও পরবর্তী সময়ে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার স্বপ্ন দেখিয়ে পরপর 3টি নির্বাচনে 5 জেলার মানুষের ভোট নিজের ঘরে টানে পতিত আওয়ামী সরকার। আমাদের যে পানির হিস্সাটুকু এটুকু যদি আমাদের বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের রংপুর কিংবা এই উত্তর অঞ্চলের মানুষের তিস্তা যে অববাহিকায় যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত ক্ষতি হয় সেটা আমরা আর্টিফিশিয়ালি তিস্তা নদীর কারণে এই অঞ্চলে সেই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। কথিত আছে চীন কর্তৃক 2021 সালে তিস্তা মহাপরিকল্পনা নকশা প্রণয়ন আর 2023 সাল নাগাদ কাজ শুরুর পরিকল্পনা ভেস্তে গেছে কেবল ভারতের আপত্তির কারণে। প্রতিবেশী দেশকে তুষ্ট করতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম আর গাইবান্ধার তিস্তা অববাহিকার প্রায় 2 কোটি মানুষের স্বপ্নকে বিগত সরকার বৃদ্ধাঙ্গুলি দেখালেও ফের সেই আশা সঞ্চারিত হচ্ছে তিস্তার খুব কাছাকাছি এলাকায় চীনের হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া সামনে আসার মাধ্যমে। নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল এলাকার এই 25 একর জমি চীন সরকারের উপহারের 1000 শয্যার হাসপাতাল নির্মাণের জন্য এক প্রকার চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইন ফিউচারে যদি তিস্তা মহাপরিকল্পনা এইটা চীন যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে হয়তো একটা তাদেরকে পজিটিভ লেভারেজ দিবে আর কি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার পূর্বে এই যে চীনের অর্থায়নে যে হাসপাতালটি নীলফামারীতে হচ্ছে, সেই হাসপাতাল হয়তো একটি ভারতের প্রতিক্রিয়া জানবার জন্য কিংবা এই অঞ্চলে চীন কতটুকু সফলতার সাথে কাজ করতে পারবে, সেই বার্তাটা হয়তো আমরা এবং চীন একই সাথে পাবে। বিগত সরকারের পতন ও পলায়নের পর তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটার জুড়ে নানা কর্মসূচি পালন করেছে তিস্তা পাড়ের মানুষ। যে আন্দোলন বিগত বছর জুড়ে আলোচিত হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের সীমানার কাছাকাছি কোনো প্রকল্প বাস্তবায়ন করুক চীন, সেটি চায়নি ভারত, যার ফলে 1 যুগ ধরে আটকে ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। রাজনীতির মাঠে আছে এমন গুঞ্জন। তবে চীনের অর্থায়নে বাংলাদেশের যে 1000 শয্যা হাসপাতালের নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, তার জন্য নির্ধারণ করা হয়েছে এই জায়গাটি, যেটি তিস্তা নদীর প্রবেশমুখ নীলফামারীর ডালিয়ার কালীগঞ্জ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। তাই এই হাসপাতালের প্রকল্পকে তিস্তা মহাপরিকল্পনার ফিল্ড ওয়ার্ক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয়রা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তিস্তার কাজও দ্রুত দৃশ্যমান দেখতে চান তিস্তা অধ্যুষিত 5 জেলার অন্তত 2 কোটি মানুষ। নীলফামারী থেকে মোকাররম হোসেন। রাজধানীর সরকারি তিতুমির কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্র শিবির ও ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় কলেজের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার টানায় শাখা ছাত্র শিবির। কলেজের ফটকে থাকা স্বাধীনতা গ্রাফিতি আড়াল হয়ে যাওয়ার
অভিযোগ তুলে সে ব্যানার খুলে ফেলে ছাত্রদল কর্মীরা। এ নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে চায়না ও দার্জিলিং কমলা। 2019 সালে বাণিজ্যিকভাবে প্রথমবার চাষ করে সফলতা অর্জন করে বেশ কিছু চাষি। পরবর্তীতে জেলার 3 উপজেলার বিভিন্ন গ্রামের চাষিরা এই জাতের কমলা চাষে আগ্রহী হন। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে চায়না ও দার্জিলিং জাতের কমলা উৎপাদন কেমন হয়? সানি, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে বিদেশি ফল চায়না, দার্জিলিং কমলা। এর পাশাপাশি মেহেরপুরে কিন্তু ব্যাপকভাবে মাল্টারও আবাদ হয়ে থাকে। আমি যদি একটু পিছনে ফিরে যাই, 2019 সালে কিন্তু মেহেরপুরে প্রথমবারের মতো এই জাতের এই বিদেশি ফল চাষ শুরু হয় এবং তখন বেশ কয়েকজন কৃষক কিন্তু এই ফল আবাদ শুরু করে এবং তাদের সফলতার কারণে মেহেরপুরে দিন দিন এই জাতের ফলের আবাদ বাড়ছে। বিশেষ করে মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলার অনেক চাষি কিন্তু এখন চায়না কমলা, দার্জিলিং কমলা চাষ করছে। আমি যদি বর্তমানের কথা বলি, আমি যে বাগানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু প্রায় 20 বিঘার একটি চায়না কমলা বাগান এবং আমি থোকায় থোকায় কিন্তু কমলা দেখছি এবং কমলা দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা বাংলাদেশের বা বিদেশে আমরা দাঁড়িয়ে আছি। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতি বিঘা চায়না এবং দার্জিলিং কমলা চাষ করতে খরচ হয় চাষিদের 45 থেকে 50 হাজার টাকা এবং প্রতি বিঘায় গাছ লাগানো যায় 80 থেকে 100টি এবং গাছ লাগানোর পরের বছর থেকেই কিন্তু ফল আসতে শুরু করে এবং 3 বছরের মধ্যে কিন্তু একটা গাছে পরিপূর্ণভাবে ফল আসে এবং একটা গাছে সর্বোচ্চ 2 মণ পর্যন্ত কমলা হয়ে থাকে এবং প্রতি বিঘায় কিন্তু 200 মণ করে কমলা হয় এবং প্রতি মণ কমলা বর্তমান মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 3600 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। সেই হিসেবে কিন্তু প্রতি বিঘায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কমলা বিক্রি করতে পারে একজন চাষি। আমি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরে দিন দিন এই জাতের কমলা চাষের চাষিদের আগ্রহ বাড়ছে এবং মেহেরপুর জেলায় প্রায় 100 হেক্টর জমিতে কিন্তু দার্জিলিং, চায়না এবং মাল্টার আবাদ হয়েছে এবং প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32 থেকে 35 মেট্রিক টন করে। সেই হিসেবে কিন্তু মেহেরপুর জেলায় এবার প্রায় 3000 মেট্রিক টন চায়না এবং দার্জিলিং কমলা এবং মাল্টার আবাদ হবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি যদি প্রতি মেট্রিক টন কমলার বর্তমান বাজার দর হিসাব করি, সেটি কিন্তু প্রায় 90,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত। সেই হিসেবে মেহেরপুর জেলায় কিন্তু এই বছরে প্রায় 25 কোটি টাকার চায়না, দার্জিলিং কমলা এবং মাল্টা উৎপাদন হবে। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই মেহেরপুরের মাটি এবং আবহাওয়া কমলা চাষের অনুকূলে থাকায় এখানকার উৎপাদিত যে কমলাগুলো এগুলো কিন্তু বেশ সুস্বাদু, তাই সারা দেশেই কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মেহেরপুরে আসছেন, বিভিন্ন বাগানে বাগানে ঘুরছেন। তারা কিন্তু মেহেরপুর থেকে সরাসরি বাগান থেকে এই সমস্ত কমলা গুলো সংগ্রহ করে ঢাকা, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন এলাকার বাজার কিন্তু মেহেরপুরের কমলা দখল করছে। সানি, এই ছিল মেহেরপুর থেকে চায়না এবং দার্জিলিং কমলা চাষের সর্বশেষ পরিস্থিতি। সানি, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। যশোরে 2000 কোটি টাকার শীতকালীন সবজি বিক্রির টার্গেটে চাষিদের, তাই তো ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীত মৌসুমকে সামনে রেখে সবজির উৎপাদন দিনরাত পরিশ্রম করছেন তারা। তবে বাঁধাকপিতে ভাইরাস লাগায় দুশ্চিন্তায় কৃষক। এদিকে কৃষি বিভাগও সবজি চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। বিস্তারিত রিপোর্ট হোসেনের প্রতিবেদনে। সবজির রাজধানী খ্যাত যশোরের চূড়ামোটকাটি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, লেবুতলা, ইছালি ইউনিয়নের মাঠ জুড়ে এখন শুধুই শীতকালীন সবজির বাহার। বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের সবজি। পরিচর্যায় ব্যস্ত এখন কৃষক।
এই কফি উঠে গেলে যে আমাদের এখন মনে করেন যে চস পেঁচ হয়েছে আলু মালু লাগাতে হবে। এখন এই পাতা কপিতে আমরা স্প্রে করব। গত বছর কফি বিক্রি করছিলাম 40,000, 20,000, 30,000 এরকম বিক্রি করছিলাম, কিন্তু এই বছর আমরা বিঘা বেচেছি হলো 1 লাখ করে। একই দৃশ্য জেলা সদর, চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলাতেও। শীতকালীন সবজি সময়মতো বাজারে তুলতে এখন মরিয়া চাষি। কফি সারা বাংলাদেশে যায় এবং কলে কলে বাইরেও দেশে যায়। তারপরে মনে করেন যে আমাদের এই টুকিটাকি যেসব বাজারঘাট আছে মনে করেন যে চাহিদাটাই আছে আলাদা। 45-50,000, তারপর নিজের খরচ তো আছে বিষয়। বাজার যেরকম আছে এই অবস্থা থাকতে গেলে কিছু না হলেও 1,20,000 টাকা বিক্রি করা যাবে। তবে এবছর অনেক কৃষকের বাঁধাকপির ক্ষেতে ভাইরাস দেখা দিয়েছে। এতে বাঁধাকপির পাতা হলুদ হয়ে মারা যাচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন অনেকে। এর প্রতিকারও পাচ্ছে না বলে জানান কৃষক। পাতা ঝরে ঝরে যায় লাল, আর ওই ভিতরতে পচতে পচতে আসে। আবার গুড়ায়ও দেখি কি যে আটা গলতেছে, পচা। আদা যে কপি তো নষ্টই হয়ে গেছে। এটা একটা ব্যাপারে তো কিনবে না, তো তাহলে কত লসের দেখেন আমরা আছি। এখন বান্দামুখে এটা ভাইরাস লেগেছে। এই ভাইরাসের কোনো ওষুধ আমরা পাচ্ছি না, বহুত রকম ওষুধ আমরা ব্যবহার করতেছি। তা আমরা নিয়ে আসছি দোকান থেকে, কষে সেরে যাবে না, তো সাইতেছে না। শীতকালীন সবজি চাষে কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের কৃষকদের হাইব্রিড জাতের এবং ইনব্রিড জাতের সবজির চারা এবং বীজ বিতরণ করেছি। এর মাধ্যমে আমাদের যে প্রান্তিক চাষি রয়েছে তারা তাদের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখতে পেরেছে। জেলায় এবার প্রায় 19,850 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হতে পারে। বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা। এখন যশোর। ঝালকাঠির নলসিটির 150 বছরের ঐতিহাসিক বন্দর বাজার দীর্ঘ 2 দশক ধরে পড়ে আছে অবহেলা ও অবকাঠামোগত সংকটে। ভেঙে পড়া টিনশেড ও অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থার মৌলিক সুবিধার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। 150 বছরের ঐতিহাসিক ঝালকাঠির নলসিটি বন্দর। এই বন্দরের একমাত্র বাজারটিতে দীর্ঘ 20 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। দিনে দিনে জরাজীর্ণ ও বেহাল হয়ে পড়েছে বন্দর বাজারটি। কাঁচা বাজার, চালের বাজার, মুরগির বাজার কোথাও নেই টেকসই অবকাঠামো। কিছু কিছু জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে টিনশেড। বর্ষায় বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায় বাজারটি। হাঁটু সমান কাদা আর নোংরা পানিতে তৈরি হয় অসহনীয় পরিবেশ। এছাড়াও বাজারে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নোংরা ও অস্বস্তিকর পরিবেশেই বেচাকেনা করতে হয় ক্রেতা বিক্রেতাদের। ব্যবসায়ীরা জানান, অব্যবস্থাপনা ও বাজারের এমন দুরবস্থায় ব্যবসা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, এমনকি শৌচাগারও। চাল নাই, কিছু নাই। আমাদের বাজারে পলিথিন দিয়ে দোকানদারি করি, কিন্তু কোনো কাস্টমার আইতে চায় না। এত ভাঙ্গাচুরা, মানুষে বাজার করতে আইলে একটু বৃষ্টি হইলে আরো পানি জমে যায়। একটা ডাস্টবিন নাই, রাস্তাঘাট ভাঙ্গাচুরা একবারে নোংরা হয়ে গেছে। সাপ্লাই পানি নাই, আনতে আমাকে নদীতে যাইয়া। দাবি আমাদের যে এটা আরো ভালো হবে, প্রত্যেকটা অবকাঠামো সুন্দর হবে, প্রত্যেকটা স্টল সুন্দর হবে, যাতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে বাজারটি পরিদর্শন করা হয়েছে। প্রকল্প গ্রহণ করে বাজার উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস পৌর প্রশাসকের। এখানে আসলে উন্নয়নের ছোঁয়া নেই। এখানে একটি শেড করা আমাদের খুব প্রয়োজন। তারপরেও রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, তাছাড়াও শৌচাগার নেই। তো সার্বিকভাবে আমি পরিদর্শন করে আমি দেখেছি এবং আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি পুরাতন বাজারটাকে কিভাবে আবার নতুন করে সাজিয়ে তোলা যায়। স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ নিয়ে বাজারের কাঙ্ক্ষিত হাল ফিরিয়ে আনার। এখন ঝালকাঠি। জামালপুরে প্রতি বছর শুষ্ক মৌসুমে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। গভীর নলকূপে পর্যাপ্ত পানি না ওঠায় সে চাহিদা মেটাতে জনস্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী পরিকল্পনায় পৌরসভায় নির্মাণ করা হয় পানি শোধনাগার ও ট্যাঙ্ক। কিন্তু পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতায় আজও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। দীর্ঘদিন পড়ে থাকা নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। পৌর কর্তৃপক্ষ বলছে, পানি সরবরাহ লাইনে ত্রুটি থাকায় বন্ধ রয়েছে পানি শোধনাগার ও ট্যাঙ্ক। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে।
জামালপুর পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে 2018 সালে জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ড ঘরে 5 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় পানি শোধনাগার। একই স্থানে 3 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 2021 সালে নির্মাণ করা হয় একটি পানির ট্যাঙ্ক। 2021 সালে পৌরসভার কাছে হস্তান্তরের পর দুটি প্রকল্পের কোনোটি একবারের জন্যও চালু হয়নি। এতে পরে থেকে নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। পৌরবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের অবহেলায় পানির ট্যাঙ্ক ও শোধনাগারের কোনো সুফলই মিলছে না। আমাদের বিগত দিন যাবত এই পানির লাইনটা স্থাপন করা হয়েছে, এর কোনো সুফল পাইতেছি না। আমরা চৈত মাসে আমরা মনে করেন টিউবওয়েলের পানিও পাচ্ছি না, মানে অনেক কষ্ট করে মনে করেন যে পানি বের করতে হয়। ভবনগুলোর কাজ করা হয়েছে সব নিম্নমানের কাজ, তারপরে রাস্তার ভিতরে যে পাইপ দেওয়া হয়েছে এগুলো সব নিম্নমানের কাজ। আমরা এর দ্রুত একটা সমাধান চাই। পৌরসভা নাগরিকদের সাপ্লাইয়ের পানি না দিলেও প্রতি মাসে গ্রাহকের অন্যান্য পৌর বিলের সাথে পানির বিল ধরিয়ে দিচ্ছে। তার উপর পানির জন্য নিজ খরচে বসাতে হচ্ছে পাম্প, এতে করে খরচ হচ্ছে দ্বিগুণ। রান্না বান্না করার লাগে, গাও গোসল করার লাগে পানি খাওয়ার লাগে, আমাদের তো পানি এটা দেয় না। আমাদের মনে করেন বিল নেয় কিন্তু পানি দেয় না। পাম্প থেকে এখন আমরা পানি পাই নাই, শুরু করি নাই পানি পাওয়া, তারপরও দেখা যায় যে মাসে মাসে আমাদের এটা বিল দিতে হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ এই পানি ট্যাঙ্ক উৎপাদন করছে এবং সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছে, কিন্তু আমাদের কোনো পানি দেওয়া হইতেছে না। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ শেষে অন্তত 6 মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর তা হস্তান্তর করার কথা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। কিন্তু বিগত সরকারের সময়ে পৌর মেয়রকে তড়িঘড়ি করে প্রকল্পটি হস্তান্তর করে তারা। তবে জনভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এই লাইনগুলো যে করা হয়েছে সেখানে এখনো অদ্যাবধি পর্যন্ত কোনো কানেকশন হয় নাই, কেউ কানেকশনের জন্য আবেদনও করে নাই, সেজন্য ওটাও একটা বাধা আছে। পাশাপাশি আমাদের পাইপ লাইনেরও কিছু সমস্যার কারণে আমরা করতে পারতেছি না। এই বিষয়ে পরবর্তীতে আমরা দেখা যায় কি করা যায়, আমরা চিন্তা ভাবনা করে পাইপ লাইনের কাজ মেরামত যোগ্য কিনা, কত কিলো পাইপ লাইন হয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে আমাদের এটা এগোতে হবে। এ বিষয়ে জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। প্রতি ঘন্টায় 350 ঘনমিটার ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার এবং 680 কিউবিক মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্কটি চালু হলে প্রতিদিন 2,20,000 লিটার পানির চাহিদা মিটবে পৌরবাসীর। এখন জামালপুর। তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচির চীন বিরোধী মন্তব্যের জেরে চির ধরেছে টোকিও ও বেইজিং বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। শুরু হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ। জাপানের কাছ থেকে পণ্য আমদানিতে বিধিনিষেধ, পর্যটন খাতে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছে চীনা সরকার। এতে করে তোপের মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। বহু বছর ধরেই পূর্ব এশিয়ার দুই দেশ জাপান ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পারস্পরিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে বেশ দৃঢ় অবস্থানে বেইজিং ও টোকিও। যুক্তরাষ্ট্রের পরই জাপানের দ্বিতীয় রপ্তানিকারক দেশ চীন। 2024 সালে জাপানের কাছ থেকে 125 বিলিয়ন মূল্যের পণ্য কিনেছে বেইজিং। অপরদিকে টোকিও 152 বিলিয়ন মূল্যের চীনা পণ্য কিনেছে, যার বেশিরভাগই যানবাহনের যন্ত্রাংশ ও মেশিনারিজ। এছাড়াও প্রতি বছর বিপুল সংখ্যক চীনা পর্যটক ঘুরতে যাওয়ার জন্য জাপানকেই বেছে নেন। 2025 সালের প্রথম 9 মাসে চীন থেকে জাপানে যান 75 লাখ পর্যটক। পর্যটক ছাড়াও পড়াশোনার জন্য চীনা নাগরিকদের অন্যতম পছন্দের দেশ জাপান। দুই দেশের বহুদিন ধরে চলা মিত্রতার এই সম্পর্কে এবার চির ধরেছে। নভেম্বরের শুরুতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি পার্লামেন্টের বিরোধী দলের প্রশ্নোত্তরে তাইওয়ান নিয়ে চীনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করায় মূলত দেখা দিয়েছে বেইজিং ও টোকিওর সম্পর্কে টানাপোড়েন। তিনি বলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে জাপান। তাইওয়ান ঘেঁষা তাকাইচির এ ধরনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। খোদ জাপানের নাগরিকরাই বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার। ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে তাকাইচির এ ধরনের মন্তব্যে কমেছে জনপ্রিয়তাও। তাকাইচির এই মন্তব্যের জেরে এরই মধ্যে শুরু হয়েছে দুদেশের বাণিজ্য যুদ্ধ। টোকিও থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বেইজিং। বাণিজ্যের লাগাম টানতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। জাপানের পর্যটন খাত ধসিয়ে দিতে এরই মধ্যে দেশটির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। জাপানগামী যাত্রীদের সেখানে না যেতে উৎসাহ
রাজশাহী করছে 3টি চীনা এয়ারলাইন্স। এক্ষেত্রে তাদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। শুধু তাই নয়, শিক্ষার্থীদেরও জাপানে না যেতে হুঁশিয়ারি করছে চীনা কর্তৃপক্ষ। দুদেশের বিরোধ এরই মধ্যে আঞ্চলিক সহিংসতার শঙ্কা বাড়িয়েছে। গেল রোববার থেকে পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপপুঞ্জে টহল দিচ্ছে চীনা কোস্টগার্ড। দুদেশই যার মালিকানার দাবি করে। তবে চীনের এই উদ্যোগকে আন্তর্জাতিক জলসীমা আইনের লঙ্ঘন বলে দাবি জাপানের। চীন জাপানের বৈরী সম্পর্কে ছাপ পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। গেল সপ্তাহে জাপানের দুটি চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে চীন, বন্ধ করে দিয়েছে কনসার্টও, এমনকি জাপানিজ সি ফুড খাবারেও দিয়েছে বিধিনিষেধ। টোকিওর সঙ্গে কেবল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বেইজিং তা নয়, এরই মধ্যে দুদেশের কূটনৈতিক সম্পর্কেও বেশ অবনতি হয়েছে। গেল সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিবেশনে জাপানকে এর স্থায়ী সদস্য হতে বাধা দিয়েছে দেশটি। জাপানের নতুন প্রধানমন্ত্রীকে চাপে ফেলতেই চীনের এই কৌশল বলে মত বিশেষজ্ঞদের। Troubled the Chinese. They felt that she would be a short-lived prime minister, an unsuccessful prime minister, but with this successful foreign policy outing, I think they felt that it was an important time to start putting pressure on Japan. জাপানের বিভিন্ন মহল থেকে তাকাই চিনের মন্তব্যের জন্য চীনের কাছে ক্ষমা চাইতে বলা হলেও নিজের অবস্থানে বেশ অনড় জাপানের নতুন এই প্রধানমন্ত্রী। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ইউরোপ জুড়ে অপ্রত্যাশিত ড্রোনের উপস্থিতি বাড়ায় জার্মানিতে এন্টি ড্রোন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জার্মানির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাটো জার্মানির সামরিক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ড্রোন প্রতিরোধী বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, আক্রমণ মোকাবেলায় বেশ কার্যকর হবে প্রদর্শনীটি। অর্ণব প্রসাদের প্রতিবেদনে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে অপ্রত্যাশিত ড্রোনের উপস্থিতি। বিমানবন্দর, সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র সহ সরকারি বেসরকারি নানা স্থাপনায় সন্দেহজনক ড্রোনের লাগাতার উপস্থিতিতে আতঙ্ক বাড়ছে ইউরোপবাসীর মনে। এ কারণে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে এগুলোকে শনাক্ত ও সম্ভাব্য হুমকি মোকাবিলা করা যায় তা নিয়ে কাজ করছে ন্যাটো ও ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার এ লক্ষ্যে ন্যাটো ও জার্মান সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে জার্মানির বাল্টিক উপকূলের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম প্রদর্শনীতে নিজেদের মডেলগুলো উপস্থাপন করেন নির্মাতারা। There's not one technology solution that's going to solve all of the different drone threats that we face today. So what exercises like this help us with is to identify what are the best of breed capabilities from a detection standpoint, from a tracking standpoint, and from a defeat standpoint. Not only protect ourselves from some of the drones that we've seen, but any drones that may be produced in the future. A lot of the narrative is always, what is China doing, what is Russia doing? Well, we want China and Russia also thinking, what is NATO doing? আয়োজকরা জানান, প্রতিরক্ষা বিভাগে নতুন কিছু সংযোজন করতে কয়েক দশক পর্যন্ত সময় লাগে। তবে এ ধরনের মহড়া এই সময়চক্রকে কমিয়ে আনবে বলেও মত তাদের। পুটলসের একটি সেনা প্রশিক্ষণ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মহড়ায় অত্যাধুনিক ফোরটেম ড্রোন হান্টার F700 রাইফেল, জাল এবং উন্নত নজরদারি মনিটরের মতো প্রযুক্তি ছিল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসের দোকান ও ক্যান্টিন বন্ধ এবং অস্থায়ী আদালতের মালামাল সরিয়ে ফেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংঘর্ষের নেপথ্যে আবাসিক হলে থাকা সাবেক ছাত্রলীগের সদস্যরা। তবে একটি পক্ষ আগে হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের আরেক পক্ষের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের আশ্বাস আলিয়া মাদ্রাসা প্রিন্সিপালের। আমাদের আজকের যে বিষয়টা ছিল, আজকের এই ঘটনার প্রেক্ষিতে, যে এখানে একটা দল, একটা গ্রুপ, দলও বলবো না, একটা গ্রুপ, তারা একজন নেতৃত্বে, একটু দেখেন আপনারা, আমি একটু ছবি দেখাই। এখানে ছাত্রলীগের আলিয়ার সাবেক সেক্রেটারি এবং এটা হচ্ছে সে ফারুক গং এখন এই কাজগুলি করে বেড়াচ্ছে। দুর্নীতি সহ, এখানে অপ্রীতিকর ঘটনা সহ যতগুলি বিষয় আজকে এবং ঘটনার সাথে মূল হোতা যিনি, তাকে এখানে দেখা যাচ্ছে। এখানে সাবেক যারা ছাত্রলীগ ছিল, যারা অপকর্মের সাথে বেশি জড়িত ছিল, তারা হচ্ছে মানে বের হয়ে গেছে। আর তাদের পিতারা যারা ছিল, এরা হচ্ছে ভিতরে মানে 5 তারিখের পর থেকে এরা হলে থাকে। আমি তদন্ত কমিটি করে দিব, তদন্ত কমিটির একটা গাইডলাইন আমরা দিব যে এইভাবে এটা বের করেন, হ্যাঁ এটা বের করেন, সেটা তদন্ত কমিটি দিলে আমাকে সুপারিশও দিবেন, আমি নিশ্চয়ই পদক্ষেপ নেব।
মাত্র দুদিনই শেষ অ্যাশেজ টেস্ট, এমন ম্যাচের পর অবশ্য মাঠের খেলা নয়, আলোচনা হচ্ছে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতের দেয়া এক আউটের সিদ্ধান্ত নিয়ে, যে সিদ্ধান্ত সমালোচনার পাশাপাশি সৈকত পাচ্ছেন প্রশংসাও। অ্যাশেজে সৈকতের দেয়া সাহসী সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। নির্ভুল আর সাহসী সিদ্ধান্ত দিয়ে এরই মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি অর্জন করেছেন আইসিসির একমাত্র বাংলাদেশি এলিট আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত, যে কারণে বড় বড় ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। এবারের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজেও আছেন বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম টেস্টে দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। বেশ কিছু রেকর্ডের পাশাপাশি পার্থে প্রথম টেস্টে ফলাফল এসেছে মাত্র 2 দিনেই। ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এসব ছাপিয়ে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেমি স্মিথের দেয়া আউটের সিদ্ধান্ত। পার্থে দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ইংলিশ ব্যাটার জেমি স্মিথ। 28তম ওভারে ব্রেন্ডন ডগেটের লেগ স্ট্যাম্পের উপরের বল পুল করতে যান স্মিথ। আবেদন হলে অবশ্য অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন অনড় ছিলেন আউট না দেওয়ার সিদ্ধান্তে। এরপর রিভিউ নেয় অস্ট্রেলিয়া। প্রায় 5 মিনিট রিভিউ করে নিতিনের সিদ্ধান্তকে প্রভাবিত করেন টিভি আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত। বল ব্যাটে সংযোগ হয়েছে বলে অনফিল্ড আম্পায়ারকে আউটের সিদ্ধান্ত জানাতে বলেন এই বাংলাদেশি আম্পায়ার। তখনই মাঠে থাকা ইংল্যান্ডের সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সৈকতকে দোষ দিতে থাকেন ইংলিশ ভক্তরা। এমন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছে ইংল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফও। তারা তাদের সরাসরি ধারা বিবরণীতে বলেছেন এমন সিদ্ধান্ত হাস্যকর। অবশ্য সৈকতের এমন সাহসী সিদ্ধান্তে পাশে পেয়েছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেলকে। সৈকতকে প্রশংসায় ভাসিয়ে জেমি স্মিথকে আউট দেওয়ার সিদ্ধান্তকে এক কথায় সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এই অস্ট্রেলিয়ান। এর আগে গত বছর বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ভারতের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, যেখানেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈকত। জায়সওয়ালের আউটের সেই সিদ্ধান্ত নিয়ে জল ঘোলা কম হয়নি। ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান সবাই মজেছিলেন সৈকতের সমালোচনায়। তবে সেবারও সৈকতের সাহসী সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে প্রশংসা কুড়িয়েছিল। সাইমন টফেল সেই সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছিলেন, যেমনটা জানিয়েছেন এবারও। রেজাউল করিম, এখন। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক, আবাসিক হলের ঝুঁকি যাচাই ও নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। ব্যানার টানানোর বিরুদ্ধে তিতুমির কলেজে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে বেশ কয়েকজন আহত, দোকান ও ক্যান্টিন বন্ধের জেরে দুপক্ষের সংঘর্ষ বকশীবাজারের আলিয়া মাদ্রাসায়। নির্বাচনে এগিয়ে আসায় জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো, বিএনপির বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যের আভাস, যে কোনো দিকে ঝুঁকতে পারে এনসিপি। রাজধানীর সড়ক ফুটপাতে নার্সারি ব্যবসার দৌরাত্ম্য, যোগসাজশে স্থানীয় রাজনীতিবিদ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা, নির্বিকার প্রশাসন। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, মিরপুরের শেষ দিনে দরকার মাত্র 4 উইকেট। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।